Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। मरण रे तुहु मम श्याम समान, मेघ बरन तुझा मेघ जटा जुट, रक्त कमल कर रक्त अधर पुट, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत कर दान, मरण रे तुहु मम श्याम समान। বাহ বাহ, একে মরণ, তারপর ওই সুন্দর মুখে উচ্চারিত। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। ওহে সুন্দর মরি মরি তোমায় কি দিয়ে বরণ করি, ওহে সুন্দর মরি মরি। চলুন আমরা হাঁটতে হাঁটতে খোয়াইয়ের দিকে যাই। मरण रे तुहु मम श्याम समान, मेघ बरन तुझा मेघ जटा जुट, रक्त कमल कर रक्त अधर पुट, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत कर दान।
প্রিয় রবিবাবু, আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি। রানুর সঙ্গে আমার যোগাযোগ ওরই ছোট বয়সে ওর লেখা একটা চিঠির মারফত। মাঝে মাঝে ও আমাকে চিঠি লিখত, আমিও তার যথাসম্ভব উত্তর দিতাম। আমারই এক দুর্বিষহ দুঃখের দিনে আমি নিজেই ওদের কলকাতার বাড়িতে গিয়ে ওর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। শান্তিনিকেতনে আসতে বলেছিলাম ওদের। প্রথম যেদিন ও শান্তিনিকেতনে এলো, এসো। ও রানু, ভালো নাম প্রীতি অধিকারী, ফ্রম অগস্ত্যকুণ্ড, বেনারস। এসো। বাবা মা কোথায়? ওনারা আসছেন, তার আগে আমি সবাইকে জিজ্ঞেস করতে করতে ছুটতে চলে এলাম। এসো। বাহ, অপূর্ব। বাহ, কি সুন্দর। শান্তিনিকেতনেই প্রথমবার এলাম, কিন্তু মনে হচ্ছে যেন কতবার এসেছি। কি লিখছিলেন? লিখছিলাম কবিতা, গল্প। দেখবে? চলো তোমায় ঘরে গিয়ে দেখাই। ছবি ও গান, এটা নিশ্চয়ই কবিতার বই। কোন সময় লেখা? এটা ধরো ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে লেখা। পড়ো তো দু একটি পংক্তি। কবিতার নাম কে? আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। আজ একলা বসিয়া আকাশে চাহিয়া কি সাধ যেতেছে মন। বেলা বহে যায়, আছিস কোথায়, কোন স্বপনেতে নিমগন। সে চলে গেল, বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল,
তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। বৌঠান, কি এটা? ভালোবাসার দান। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। ভগ্ন হৃদয়ে লেখা গান, তাই না? এটা কি ভগ্ন হৃদয়ের কবিতা? বলুন না, এই খাতার প্রথম কবিতাটা কি ভগ্ন হৃদয়ের কবিতা? হুম 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 কোন সময় লেখা? এটা 1881 সালের লেখা। আমি পড়ি। দাঁড়াও, তার আগে তোমাকে এই বইটা দিই, এটা তুমি পড়ো। তার আগে বলো, তুমি শরবত টরবত কিছু খাবে এখন? আমি বই পেয়েছি, ওটাই যথেষ্ট। আমি আর কিচ্ছু খাবো না। বাবা, কত ফুল এনেছো! তোমার নাম কি? আমার নাম পুষ্পিতা। পুষ্পিতা। আজ থেকে তোমাকে যদি আমি একটা নতুন নাম দিই, দেব? আজ থেকে তোমার নাম হলো কুসুমিতা। পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। ভালো নাম। হ্যাঁ। এসো এসো এসো, আমার সঙ্গে এসো। আনন্দ তুমি, স্বামী মঙ্গল তুমি, তুমি হে মহাসুন্দর। জীবননাথ আনন্দ তুমি, স্বামী মঙ্গল তুমি। বাহ, আমার গানটি তো বেশ ভালো শিখেছো। দিনও শিখিয়েছে বোধ। তুমি তো খুব ভালো গাও। গাও গাও গাও। সুখে দুঃখে তোমারি বাণী, জাগরণ দিবে। সুখে দুঃখে তোমারি বাণী, জাগরণ
বাবামশাই রানুকে পেয়ে বেশ ভুলে আছেন। ওর সঙ্গে গল্প গাছায় ছেলে মানুষের মতো আনন্দে আছেন। তাই তো ভাবছি কাল থেকে কি করবেন। কাল ওনারা চলে যাবেন? হ্যাঁ, ফণীবাবুর ছুটি শেষ হয়েছে, কালই ওনারা বেনারস ফিরে যাবেন। এই রানু, কিরে কোথায় গেলি? কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? বলো। ট্রেনের টাইম হয়ে গেছে। তোর বাবারা কখন বেরিয়ে গেছেন? কবির সঙ্গে দেখা করেছিস? হ্যাঁ, চল। কি হলো? চল। কি হলো? কি বলছে রানু? দেখুন না, ছেলে মানুষই শুরু হয়ে গেছে, বলছে যাব না। কেন যাবে না কেন? বারাণসীর ব্যাপারে তোমার কোনো অভিমান হয়েছে বুঝি? বৌঠান, জানোই তো ওনারা একটু অন্যরকম। বিশেষ করে মেজ বৌঠান বিলেত থেকে ফেরত আসার পর। বিলেত থেকে তো তুমিও ফিরে এসেছো। তুমি কি পাল্টে গেছো? পাল্টাওনি তো। আমি তো ভেবেছিলাম বিলেত থেকে ফিরে এসে আমার ঠাকুরপো বুঝি পাল্টেই যাবে, চপ কাটলেট ছাড়া কিছু খাবেই না, হয়তো কবিতা লেখাই ছেড়ে দেবে। কিন্তু প্রথম দিন জাহাজ থেকে ফিরে বাড়ি এসে শ্রান্ত স্বরে কাছে এসে বললে, বৌঠান, আমাকে একটু চিংড়ি চচ্চড়ি দিয়ে ভাত মেখে দেবে। তখন বুঝেছি তুমি একটুও পাল্টাওনি ঠাকুরপো। দিয়েছিলাম, হেসেলে গিয়ে পরম যত্নে তোমাকে ভাত মেখে দিয়েছিলাম, পরিপাটি করে। সেদিনের সেই নিস্তব্ধ দুপুরে তোমার মুখে যেন মাতা মেরির সমস্ত সুষমা এসে ভিড় করেছিল। মনে হচ্ছিল তুমি বোধহয় ছিলে আমার জন্ম জন্মান্তরের মা। জানো তো, মাকে ছোটবেলা থেকে কোনোদিন পাইনি, তাই স্নেহের বড় অভাব বোধ করেছি। তাই তো মনটা সবসময় একটা নিবিড় আশ্রয়ের খোঁজ করে, আর সেটা যেখানে পায়। রানু, মন খারাপ করো না। স্কুলের পরীক্ষা শেষ হলেই খুব শিগগিরই তুমি শান্তিনিকেতনে ফিরে আসবে, কেমন? আর আমি কি কথা বলেছি তোমাকে মনে আছে তো? হ্যাঁ, চল। দুটো তো বছর দেখতে দেখতে কেটে যাবে। দেখো, আগের বার যখন গিয়েছিলাম তখন তো কই এত মন খারাপ করনি। সেবার কোনো রকমে সামলে নিয়েছিলাম। 2 বছর তুমি থাকবে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। বৌঠান, 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 তুমি এভাবে কাঁদলে আমি যাই কি করে বলো? এসো। তাহলে আমরা আসি। আসুন, চলুন আপনাদের এগিয়ে দিই।
বৌঠান, বৌঠান, আমি ফিরে এসেছি বৌঠান। রাস্তায় নেমে বড্ড মন খারাপ করলো তোমার জন্য, তাই ভাবলাম আরেকবার দেখা করে যাই। দেখো, তোমার মাথার উপর তোমার বাবা মশাই রয়েছেন, তোমার দাদারা রয়েছেন, সর্বোপরি তোমার লেখা রয়েছে, কিন্তু আমার তো কেউ নেই। দেখো, আমারও মাথার ওপর যারা আছেন তাদের মধ্যে একজনকেই ভরসা করা যায়। কাকে? তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। বুঝলাম, তা শুনি, ধ্রুবতারাটি কে? যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। ভানু দাদা, ভানু দাদা, আমি যাব না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, ভানু দাদা। এ কি, তুমি ফিরে এলে যে রানু? তুমি যাবে না মানে এখন যাবে না তাই তো? এখন যাবে না, পরে যাবে তাই তো? কখনো যাব না। কখনো যাবে না? দেখো দেখি ছেলে মানুষের কাণ্ড। আচ্ছা, আমি গেলে যাবে তো? আমি গেলে, আমি যদি সঙ্গে যাই, যাবে? কালে যাব। যাবে? চলো চলো আমার সঙ্গে চলো, এসো 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 আমার সঙ্গে এসো। মন কেন কাঁদে তা বোধহয় মনেরও ভালো করে জানা থাকে না। একজনকে ছেড়ে থাকতে আরেকজনের যে কষ্ট, সে কষ্ট তো প্রথম তোমার চোখে দেখেছিলাম বৌঠান। এখন কেমন আছো তুমি? কত দূরে আছো? নীল ওই মহাশূন্যে, নাকি জুথি কেতকীর সুবাস হয়ে ছড়িয়ে আছো বর্ণে গন্ধে? মনের ভেতরে থাকা তোমার স্মৃতিগুলো থেকে আজও নিঃসরণ হয় বৌঠান। চোখের ভেতরে জমে ওঠে বাষ্প। তারপর এত কম সময়ের মধ্যে অতি প্রিয় আমার 5 জনের মৃত্যু আমাকে বিচলিত করে দিয়েছিল। বিশেষ করে আমার বড় মেয়ে বেলা, মাধুরীলতা। সে চলে যাবার পর থেকে আমি বিচলিত হয়ে পড়ি সব থেকে বেশি। আমার মনে হয়েছিল চলিতেছে যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর। যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে। যেতে নাহি দিব, যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্রতে তারেও বাঁধিয়া বখে মাতা বসুমতী কহিছেন প্রাণপণে, যেতে নাহি দিব। আয়ক্ষীণ দীপ মুখে শিখা নিব নিব। আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে চিরকাল
যেতে দিব না রে। এ অনন্ত চরাচর স্বর্গমত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাই দিব, যেতে নাই দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনই অনাদিকাল হতে। তারপর সকালবেলা যেদিন বেলা চলে গেল, সেই দিনই বিকেল বেলা অস্থির হয়ে ছুটে গিয়ে তোমাদের কলকাতার বাড়িতে তোমার সঙ্গে প্রথম আলাপ করেছিলাম। তার আগে আমি কয়েকটা চিঠি লিখেছিলাম মাত্র, সামনে থেকে দেখিনি। সেদিন তোমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং আমাদের বাড়িতে। এই হচ্ছে বিসর্জনের অপর্ণা। শোনো এবার পড়ি। জয়সিংহ বলছে, কেবলই একেলা দক্ষিণ বাতাস যদি বন্ধ হয়ে যায়, ফুলের সৌরভ যদি নাহি আসে, 10 দিক জেগে ওঠে যদি 10টি সন্দেহ সম, তখন কোথায় সুখ, কোথা পথ? জানো কি একেলা কারে বলে? এবার অপর্ণা বলে, বলো, তুমি বলো। বসে আছি ভরা মনে, নিতে না, জানি, বসে আছি ভরা মনে। বলো, বলো। জানি, বসে আছি ভরা মনে, দিতে চাই, নিতে কেহ নাই। আরেকটু আরেকটু গভীরতা নিয়ে বলো। জানি, বসে আছি ভরা মনে, দিতে চাই, নিতে কেহ নাই। ঠিক হয়নি না? আমি বলছি না, আমি পারবো না, মিলিয়ে দিলাম। ভীষণ শক্ত। দেখো, এমনি এমনি কি আর তোমাকে বেনারস থেকে নিয়ে এসে রিহার্সাল করাচ্ছি? 2-1 দিনের মধ্যেই তোমার বাবা মা এসে পড়বেন। তখন দেখো না, বিসর্জনের এই অপর্ণাকে দেখে একেবারে চমকে যাবেন। মোটেও চমকাবেন না। বাবা জানেন আমি খুব খারাপ করব। তুমি শুধু শুধু চেষ্টা করছো ভানু দাদা। শুধু শুধু নয়, তুমি গল্পটাকে আরেকটু ভাবো। তুমি জয়সিংহকে ভাবো, অপর্ণার কথা ভাবো, গোবিন্দ মানিকের কথা ভাবো, রঘুপতির কথা ভাবো, দেখবে ঠিক এসে যাবে। আচ্ছা, যেখানটা আমরা আগেও মহড়া দিয়েছি, যেখানটা আমাদের মুখস্থ হয়েছে, সেই জায়গাটা আমরা আরেকবার বলি। জয়সিংহ আর অপর্ণা। সংসারের বাহিরেতে কিছুই না থাকে যদি, আছে শুধু দয়াময় মৃত্যু। চলে যা অপর্ণা, চলে যা। তুমি চলে এসো জয়সিংহ। এ মন্দির ছেড়ে দুইজনে চলে যাই। দুইজনে চলে যায়, দুইজনে চলে যায়। এ তো স্বপ্ন নয়। একবার
স্বপ্নে মনে করেছিল স্বপ্ন এ জগৎ, তাই হেসেছিল সুখে, গান গেয়েছিল। কিন্তু সত্য এ যে, বলো না সুখের কথা আর, দেখায় না স্বাধীনতা প্রলোভন। বন্দি আমি সত্য কারাগারে, বন্দি আমি। কি হলো? কি ভাবছো? জয়সিংহের মধ্যে কেমন যেন একটা দোটানা ছিল, তাই না? কেমন যেন সিদ্ধান্তের অভাব। কেন? সে অপর্ণাকে চায়, আবার প্রত্যাখ্যানও করে। কেমন যেন উদাসীন, অবুঝ। জয়সিংহের কথা ভাবলে আমার গল্পগুচ্ছের একটা গল্পের কথা মনে পড়ে যায়। কোন গল্পটা বলো দেখি? নষ্ট নীড়। প্রথমে পড়েছিলাম 7-8 বছর বয়সে, তারপর থেকে কতবার পড়েছি। এবারেও ট্রেনে আস্তে আস্তে পড়ছিলাম। তা জয় সিংহের সঙ্গে এখানে অমলের সঙ্গে কি মিল খুঁজে পেলে? বিসর্জনের জয়সিংহ আর নষ্ট নীড়ের অমল কেমন যেন অবুঝ, নিজেকে নিয়েই মত্ত। চারু বৌঠান যে অমলকে কতটা ভালোবাসে নয় সেটা সে বোঝে না, না হলে সে একটা পাথর কিংবা নিষ্ঠুর। না হলে সে একটা পাথর কিংবা নিষ্ঠুর। না হলে সে একটা পাথর কিংবা নিষ্ঠুর। বৌঠান, আমায় ডাকছিলে? এসো। বলো, কি বলছিলে? আজ থেকে ওই টুকরো টুকরো কাগজে আর লিখবে না। এই যে খাতা তৈরি করে দিয়েছি, এতেই লিখবে। যা লিখবে সব এতেই থাকবে, আর কাউকে দেখাবে না। ষড়রূহ পত্রিকা থেকে আমাকে একটা প্রবন্ধ লিখতে বলেছে। খাতাটি বড় সুন্দর হয়েছে বৌঠান। ভাবছি এই খাতাটিকে নিয়েই আমার প্রথম প্রবন্ধটা লিখব। হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই।
সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে চারুলতার এই দিবরটির নাম অমল, 3rd ইয়ারে পড়ে। তাহাকে লইয়াই চারুর যত খুনসুটি, বাগান সাজানো ইত্যাদি। চারুর স্বামী ভূপতি নিজের পত্রিকা লইয়াই ব্যস্ত। চারুর লেখাপড়ার ঝোঁক আছে বলিয়া জীবনটা তাহার কাছে বোঝা হইয়া ওঠে নাই। এ বাবা, এ কি? দিয়ে দাও, দাঁড়াও, দিয়ে দাও বলছি। দাঁড়াও বৌঠান, ভারী অন্যায় ঠাকুরপো, আমার লেখা ওইভাবে কেন পড়ছো? পড়তে দাও। একদম ভালো হচ্ছে না বলে দিচ্ছি। দিয়ে দাও, দাও বলছি। বৌঠান, চমৎকার হয়েছে। ভাবছি আমি এ লেখা কপি করে পত্রিকায় পাঠাবো। এ বাবা, না। শোনো ঠাকুরপো, এ লেখা শুধুমাত্র আমাদের দুজনের, কেমন? এসো না, আমরা দুজনে হাতে লেখা একটা মাসিক পত্রিকা বার করি। কিন্তু কিন্তু আমি যে ষড়রূহ পত্রিকায় লিখি, সেটার কি হবে? মন খারাপ হয়ে গেল। আচ্ছা বেশ, তুমি লেখা শুরু করো। শুরু হোক আমাদের দুজনের মাসিক পত্রিকা, দেখা যাক। এর লেখকও আমরা দুজন, পাঠকও আমরা দুজন, মনে থাকবে? অমলের লেখা শুধুমাত্র চারু ও অমলের সম্পত্তি। দুজনের মধ্যেকার গোপনীয়তাই তার প্রধান রস। সেই লেখা সকলে পড়িবে, অনেকে প্রশংসা করিবে। ইহা যে চারুর কেন অপছন্দ, চারু ভালো করিয়া তাহা বোঝে না, অমলও না। বুঝলে চারু, আজ আমার বড্ড আনন্দের দিন। তুমি যে লেখিকা হয়ে যাবে, এটা আমার ধারণার বাইরে ছিল। লেখিকা? কে লেখিকা? আমি? কখনো না। ও তাই? আচ্ছা, দেখো তো, এই ষড়রূহ নামে নামী পত্রিকার লেখাগুলো দেখো তো দেখি। এখানে দুটো লেখা তোমার নামে আর একটা লেখা অমলের নামে বেরিয়েছে। এবার কি বলবে? হ্যাঁ,
শুধু তাই নয়, বিশ্ববন্ধু নামের অন্য একটি পত্রিকায় তোমাদের নামে সমালোচনা বেরিয়েছে, শুনবে? দেখো, লিখেছে অমল ও মন্মথ দত্তের লেখা মোটেই সাবলীল নয়। সেই জায়গায় শ্রীমতী চারুলতার ভাষা অকৃত্রিম, অনায়াস, সরস ও সাবলীল। একেই বলে গুরুমারা বিদ্যে। অমলকে জব্বর টেক্কা দিয়েছো তুমি। ওটি ঠাকুরপো, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। শুধু আমাদের দুজনের সম্পত্তি ওই লেখাগুলো সবার কাছে বিলিয়ে দিলে। লেখাগুলোর মালিক ছিলাম শুধু আমরা দুজন, এটা তুমি বুঝলে না? একবারও তো কাছে এসে বললে না, বৌঠান আমার ভুল হয়ে গেছে? আর আমাকে প্রশংসা করে তোমার নিন্দে করেছে বলে তুমি সামনে এলেই না। আমি আর কোনোদিনও লিখবো না ঠাকুরপো, কোনোদিন না। ছাপার অক্ষরে বৌঠানের নিজের লেখাটি দেখে বেশ গুমোট হয়েছে মনে হচ্ছে। বিশ্ববন্ধু পত্রিকায় আমার লেখার নিন্দে করে চারুবালার লেখার প্রশংসা করেছে বলে অহংকারে বৌঠানের চৈতন্য লোপ পেয়েছে, মাটিতে পা পড়ছে না। যাই হোক, আমার লেখা শোনাবার লোকের তো অভাব নেই। যাই, আমি শুধু তোমার জন্যই লিখতাম ঠাকুরপো। তুমি আমার পৃথিবী, তোমার ভালো লাগাই ছিল আমার পুরস্কার। ভানু দাদা, ভানু দাদা, ভানু দাদা, ভানু দাদা, ভানু দাদা, তুমি এখানেই শুয়ে পড়েছো? চলো বিছানায় ঠিক করে শোবে, চলো এসো, চলো। চলো এবার শুয়ে পড়ো ঠিক করে। রানু, চারুলতার কাছে অমল যা ছিল, অমলের কাছে কিন্তু চারু তা ছিল না। চারুর কাছে অমল ছিল একটা গোটা পৃথিবী, আর অমলের কাছে চারুলতা ছিল শুধুই একজন বৌঠান। তাই অমল চারুর মনের খবর পাবে কি করে? বড় অদ্ভুত এই মানব মানবের সম্পর্ক। কে যে কার কাছে কি চায় বুঝে ওঠা বড় মুশকিল। অনেক পরে সেটা ধরা পড়ে, হয়তো অনেক পরে। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। ভানু দাদা, ভানু দাদা, তুমি আমার সামনে কাঁদবে না, একদম কাঁদবে না। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায়
যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্নার না, অনেক রাত হলো, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো চলো, এসো এসো। কবি, এবারের মতো শেষ হলো আমার শান্তিনিকেতনের শান্তি ভ্রমণ। বুঝেছি, ছুটি এক্সটেনশন হয়নি বুঝি? না, এবারে যেতে হচ্ছে। এই কদিন আপনাদের খুব বিরক্ত করা হলো। তা যদি বলেন তাহলে আমি একটা কথা বলি, আমরা চাই এরকম বিরক্ত আপনারা মাঝে মধ্যেই আমাদের করুন। আচ্ছা, আমি একটু বেরোবো রথির সাথে, আপনারা বিশ্রাম করুন, আমি আসি। আসুন। চলো রথি। আসি। আসি। হাত ফাঁকা আছে বৌঠান তোমার? ফাঁকাই তো, এখন কি কাজ? বিন্তি খেলবে? খেল। আমি তাস নিয়েই এসেছি। ইদানিং শান্তিনিকেতনের আশপাশে কান পেতে দেখেছ? কোনো গুজগুজ ফিসফিসানি কানে আসেনি? এ ব্যাপারে আমার কিছু বলা কি সমীচীন হবে ভাই? রানুর সঙ্গে বাবা মশাইয়ের অন্তরঙ্গতা, একসাথে সময় কাটানো, এসব নিয়ে কথা উঠছে চারপাশে। যারা এসব বলাবলি করছে তারা বাবা মশাইয়ের পুরুষকারটা দেখে, হৃদয়বৃত্তিটাকে দেখে না। ঠিক বলেছ, কাজ নেই তো খই ভাজ। ছাড়ো তো ঠাকুরজি, লোকের কথায় অত কান দিলে চলে না। বাবা মশাই যখন তার অতি প্রিয় ৫ জন মানুষকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন তারা কোথায় ছিল? ও বাবা, জানি না, দিনের পর দিন গেছে, দাঁতে একটা কুটোও কাটেননি। সেখানে রানু আসার পর তার মুখে একটু হাসি ফুটেছে। সব থেকে বড় কথা, আমরা একজন বিশ্ববরেণ্য কবিকে তার স্বমহিমায় ফিরে পেয়েছি। এই তো গতকালই বলছিলেন, বৌমা একটু শিলং থেকে ঘুরে আসবো ভাবছি। তাই নাকি? আমরাও যাব। হ্যাঁ, যাবি। রানু সিংহ, তুমি বুঝি একা? তাই দেখিয়াছি
কাঙাল যেজন তাহারও কাঙাল তুমি, যে তোমার সব নিতে পারে তারে তুমি খুঁজিতেছ জানো। আয় সখী, চিরদিন চলে যাই দুইজনে মিলে সংসারের পথ দিয়ে। রানুকে শান্তিনিকেতনে পড়াবার জন্যে কবি নিজে থেকে প্রস্তাব দিলেন, আর তুমি না করে দিলে। কবি আর কতক্ষণ রানুকে চোখে চোখে রাখবেন? এখানে তো আরো 5টা লোক আছে। এইখানে থাকলে রানু মানুষ হবে না। আঁখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র, কত আনন্দে কত কি ছিল জানো, আজকাল এই আমার হয়েছে, গানের বাণী ঠিক সময় মনে পড়ে না। আঁখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র, কত আনন্দে কত আনন্দ জাগায় ছন্দ, কত সুখে দুঃখে হরষে, কে গো অন্তরো তারসে। It is he. It is he. It is he. It is he who awakens up my consciousness with deep hidden touches. It is he. It is he. বাংলাটা তো বেশ ভালোই রপ্ত হয়েছে দেখছি। আপনার একটু সময় হবে গুরুদেব, তাহলে আই এম জাস্ট কামিং উইথ সাম ফাইলস। নিশ্চয়ই, নিয়ে এসো তোমার ফাইল। থ্যাঙ্কস। এ কি চেনো? মিস্টার লিওনার্ড আর্মাস্ট। At first I came to India with guns and weapons. At that time I saw here. তা কি দেখেছিলেন ইন্ডিয়াতে এসে? তাজমহল না লাল কেল্লা? No, I saw here the poverty and hunger of India. দেখেছি চাষের খুব খারাপ অবস্থা। এখন আমি আসি গুরুদেব। Institute of Rural Construction. Yes, Institute of Rural Construction. I saw the wretched condition of Indian agriculture. And then after that, after the war, I went back to my home and visited America after that to learn the agriculture properly. And after that, I came to Shantiniketan to serve my poet. চল, এখানে আমি সবার সাথে ক্রিকেট খেলি, ফুটবল খেলি, হ্যাঁ, সবাইকে বলি নিজের কাজ নিজেকে করতে, সবার ইউটেন্সিলস আমি নিজেকেই বলি, সবাই যাতে নিজেই ধোয়। কি হলো? না কিছু না, এমন কিছু দূর না, হেঁটে হেঁটেই আসা যায়। ছুটে ছুটেও আসা যায়। সে তো লাফিয়ে লাফিয়েও আসা যায়। দাঁড়ান, আপনার জন্যে আমার দিদি এইটা পাঠিয়েছে। থ্যাঙ্কস, বাট হোয়াট ক্যান আই ডু উইথ দিস? আমি এটা নিয়ে কি করবে? খেয়ে ফেলুন, জাস্ট হ্যাভ ইট। দাঁড়ান, Very nice. Very nice. Very nice.
নাইস Very nice gift in the morning. Will you teach me Bengali? Sure. Provided you will teach me English. Of course. বেশ, তাহলে তার সাথে আমাদের প্রিয় ফণী বাবু, নিদাঘের তীব্র জ্বালা থেকে পরিত্রাণের আশায় কিছুদিন শিলংয়ে দিন যাপনের মনস্থ করিয়াছি। আপনার কন্যা রানুকে যদি আমার সঙ্গে শিলংয়ে কটা দিন ছুটি কাটাইবার জন্য অনুমতি প্রদান করেন তাহলে খুশি হই। ইতি রবীন্দ্রনাথ ঠাকুর। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ছলমল করে চিত্ত। তোমার পরবর্তী নাটক সামনের মাসেই মঞ্চস্থ হওয়ার কথা না ভানু দাদা? নাটক মঞ্চস্থ হওয়ার দিনটা কয়েকটা দিন পিছোতে হবে। বাবা মশাইকে বক্তৃতা দেওয়ার জন্য কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। দূর, ভালো লাগে না। তোমাকে এত কেন বক্তৃতা দিতে হয়? শান্তিনিকেতনের খরচা চালানোর জন্যে তোমার এই ভানু দাদাকে ভিক্ষা পাত্র নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতে হয়। তাও তো এমনি এমনি কেউ ভিক্ষা দেয় না, বক্তৃতা দিয়ে তারপর অর্থ রোজগার করতে হয়। তা কি চিঠি এসেছে দেখছি? 3টে চিঠি এসেছে। একটা আপনার চীনযাত্রার আমন্ত্রণ, আর একটা এসেছে গুজরাট থেকে, আরেকটা শান্তিনিকেতন থেকে সম্পাদক মহাশয় পাঠিয়েছেন। তোমার বাবা মশাই যেমন তোড়জোড় করে তোমার বিবাহের সম্বন্ধ দেখছেন, কতদিন আর তোমার এই অপূরণীয় দান আমরা নিতে পারবো এটাতেই আমার সন্দেহ জাগছে। সত্যি তুমি তখন অন্য বসুন্ধরাকে পূর্ণ করবে। সে বসুন্ধরার খোঁজ কি আমরা পাবো জানি না। দেখি চিঠিগুলোর উত্তরের ব্যবস্থা করি, তোমরা গল্প করো। ভানু দাদা, দেখো কত ফুল। এই দেখো কত ফুল, দেখো কত ফুল।
কি করবে এত ফুল নিয়ে? মালা গেথে একজনকে পড়াবো। কাকে? ভানু সিংহ, চেনো তাকে? কে তিনি? বৃষ্টিকে সারা শরীর দিয়ে আহ্বান জানাচ্ছি, তুমিও এসো। बादर बरघन नीरद गर्जन बीजुली चमकन घोर उपेखाई कई छे आउत कुंजे नीति नीति माधव मोर। घन घन चपला चमकाए जब पहू, बजर पात जब होयो, तुहु को बात तबो समबाए प्रियोतमा, डर अति लागत मोर। श्रावण गगन घोर घन घटा निशीथ यामिनी रे कुंज पथे सखी कैसे जाऊं अबला कामिनी रे श्रावण गगन श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे श्रावण गगने घोर घन घटा निशीथ यामिनी रे कुंज पथे सखी कैसे जाब अबला कामिनी रे श्रावण गगने घोर घन घटा उन्मद पवने जमुना तर्जित घन घन गर्जित में उन्मद पवने जमुना तर्जित घन घन गर्जित में
আচ্ছা, এইবারে আমি তোমাকে এখানে যে নাটকটা লিখতে শুরু করেছি সেটার কথা বলি। সেই নাটকে একটা প্রধান চরিত্র আছে। চরিত্রটির নাম কি বলো তো? চরিত্রটা কিন্তু তোমার, মুখ্য চরিত্র। কি নাম হবে বলো তো চরিত্রটার? কি নাম? চরিত্রটার নাম হবে নন্দিনী। ভালো না নামটা? পছন্দ হয়নি? নন্দিনী, বেশ নামটা। আরেকটা প্রধান চরিত্র আছে নাটকে, তার নাম হলো রঞ্জন। সেই হলো এই নাটকের নায়ক। সে নন্দিনীকে ভালোবাসে। নন্দিনীও কি তাকে ভালোবাসে? অবশ্যই। নন্দিনী তো তাকে ভালোবাসবেই। রঞ্জন হলো যৌবনের প্রতীক, আর যার গর্ভে যৌবনের জন্ম সেই পুরাতন প্রবীণ, তার প্রতিও নন্দিনীর দরদ অপরিসীম। তাহলে পুরাতনেরও একটা চরিত্র আছে বলো? ঠিক ধরেছ তো। পুরাতনের অবশ্যই একটা চরিত্র আছে। সেটা হলো, পুরাতনের চরিত্রটা হলো যক্ষপুরীর এক রাজা। সেটা হব আমি। সেই রাজা জালের আড়ালে আবদ্ধ থাকে সব সময়। কেন? তার অনেক বাঁধন, তার নিয়মের বাঁধন, অনুশাসনের বাঁধন, বয়সের বাঁধন। তুমি কখনো বুড়ো হবে না ভানু দাদা, চিরটা কাল এমনই থাকবে। আর আমিও তোমার শান্তিনিকেতনে সব সময় ঘুরে বেড়াবো অপর্ণার মতো। আমি কিন্তু চিরটা কাল জয়সিংহ করতে আসবো না। শুনলাম আপনি আমার খোঁজ করেছেন। ওরা বলল আপনি এদিকেই এসেছেন, তাই এলাম। কিছু কথা ছিল আপনার সঙ্গে। সেটা হলো, রানুর যেভাবে সম্বন্ধ আসছে, তাই আমার মনে হয় এ ব্যাপারে আমার কিছু বলার দরকার অবশ্যই। আপনাকে। আপনি বলবেন না তো কে বলবে? আমরা তো চেয়েছিলাম রানুর সম্বন্ধটা আপনিই করুন, কারণ আপনি যেভাবে রানুকে চেনেন সেভাবে হয়তো আমরাও চিনি না। বিধির বিধান কোনোদিন মানুষের ইচ্ছার উপর নির্ভরশীল হয় না। আমার চীন যাবার সময় ফণীবাবু পত্রে জানালেন, রানুর বিবাহ তারা স্থির করে ফেলেছেন বিশাল ঐশ্বর্যশালী স্যার রাজেন মুখার্জির সুযোগ্য পুত্র বিলেত ফেরত বীরেন মুখার্জির সঙ্গে। দুঃখের কথা হলো, কিছু নিন্দুক রানুর ভাবি শ্বশুরের কাছে বাবা মশাই আর রানুকে নিয়ে নানান কুকথা লিখে পাঠিয়েছেন। সত্যি কি সমস্যার কথা? তাই বাবা মশাই রাজেনবাবুকে শান্তিনিকেতনে আসার নিমন্ত্রণ জানিয়েছেন। তার কোনোটাতেই কোনো নাম নেই। আর কি কদর্য ভাষা! আপনি বলুন, ছেলের বিয়ে দিতে চলেছি আনন্দ করে, শুরুতেই যদি এসব ঘটে। আর আমার একটা প্রিন্সিপাল আছে জানেন, সেটা হলো যে দুটো আত্মা যখন এক হতে যাচ্ছে, তাদের সোলগুলো যেন অ্যাটলিস্ট তারা শুদ্ধ হয়, অ্যাটলিস্ট পবিত্র হয়। আর সেখানে শুরুতেই যদি এসব। আসলে কি জানেন, নিন্দুকদের কাজ এটাই। রানু ছোটবেলা থেকেই, রানুকে আমি খুব স্নেহ করি। বড়ই সরল, বড়ই মুক্তমনা মেয়ে ওই রানু। আমার কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ, সে এখন আর আমাদের মধ্যে নেই। সে যদি বেঁচে থাকতো, তাহলে আমি রানুর সঙ্গে তার বিবাহ দিতাম। ঠিক আছে,
ব্যাপারটা একবার বীরেনকে বলে দেখি। তাই করো, তাকে জিজ্ঞেস করো কি বলে দেখো। আমাদের ছেলের মতই আমাদের মত। এবার আপনি একটু গ্রহণ করুন, আপনিও। দেখো, আমি তো মিষ্টি বড় একটা খাই না। বৌঠান, দেখেছ লেখাটা কেমন হয়েছে? এই বুঝি তোমার বিয়ের চিঠি হয়েছে? বেশ হয়েছে। রবীন্দ্রনাথ নিজে লিখছেন তার পরম আত্মীয় রবির বিবাহের আমন্ত্রণপত্র। খুব ভালো হয়েছে। এসো। এখানে বসো, দেখো এখানে পিঁড়ি আছে, আস্তে করে বসো। হ্যাঁ বলো, বলো গো বামন্দি, কি বলতে চেয়েছিলে? ভাবছি বন্ধুদের এই চিঠিটা দিয়েই নিমন্ত্রণ করব। বলি ও টেপির মা, এ বিয়ে কি করে হবে গো? নতুন বৌঠানের কথা কার অজানা? যা বলেছ সে কি আর বলতে? তিনি কি শুধু বাইরের লোকের সঙ্গেই মেশেন? বেনিবাবু কি জানেন না তিনি কোথায় মেয়েকে দিচ্ছেন? এ তো সতীন না থাকতেও সতীনের জ্বালা গো। কাউকে গভীর আপন করে ভাবা সমাজের চোখে গর্হিত গালগল্পের খোরাক। বৌঠান, তুমি যে আমায় গভীর অন্তর্দৃষ্টি নিয়ে দেখতে লোকচক্ষে, সেটাই তোমার অন্যায় ছিল হয়তো। আমিও যে রানুর দিকে জগতের সমস্ত একত্র করে তাকিয়েছিলুম, নিন্দুকদের চোখে সেটাই কদর্য ইঙ্গিতের যোগ্য হয়ে উঠেছিল। বৌঠান, বেশ কিছুদিন নানা কাজে তোমার কাছে আসতে পারিনি, কবিতাও দেখাতে পারিনি। বৌঠান, বৌঠান দেখো আমার নতুন কবিতাগুলো। ও ঠাকুরপো, আমরা তো সব বসে রয়েছি, তোমায় গান করতে হবে, এসো না। বৌঠান, আসি। শোনো, কাল রাত্রিরে তোমার ফুলশয্যার ঘরে যাওয়ার আগে একবার এসো। দেখো, কথাটা হলো যে সামনেই তোমার বিয়ে। প্রথম প্রথম তোমার অনেক কিছুই আলাদা ঠেকবে, মানে সকলেরই ঠেকে। তোমাকে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে। তোমরা সবাই আমাকে স্তববাক্য শোনাচ্ছ না? যুগে 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 বুঝি আমায় ছেছিল সে, সেই যেন পথের ধারে রয়েছে বসে মোর। আমি বিয়ে করব না ভানু দাদা, আমি শান্তিনিকেতনেই থাকবো, তুমি অনুমতি দিলেই হবে। দেখো, পৃথিবীতে যেটা সত্য সেটাকে মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে। কেমন? তুমিও নিষ্ঠুরের মতো কথা বলছো ভানু দাদা, তুমিও। আজ বুঝছি
এই জন্যই তুমি নষ্ট নীরের অমলের চরিত্র সৃষ্টি করতে পেরেছিলে, যে একজন অসহায়া নারীর বেদনা ভালোবাসাকে দোলে পায়ে মিশিয়ে বিলেতে গিয়ে উদাসীনের মতো থাকতে পেরেছিল। একজন নির্মম অসংবেদনশীল অমল, তুমি সেই নষ্ট নীরের অমল, একজন কঠিন নির্লিপ্ত উদাসীন ব্যক্তিত্ব। আজ কেন মোর পড়ে মনে কখন ক্ষমা করো বানু দাদা, আমি কি বলছি আমার মাথা ঠিক নেই, আমাকে জানা তাই বলেছি, আমাকে ক্ষমা করেছিলে। অফুট প্রদোষে সে যেন মোর পথের ধারে রয়েছে বসে। চারু, এবার থেকে আমি তোমাকে সময় দেব। পত্রিকার কাজটাও কমে এসেছে, অমলও বিলেত চলে গেল, আমিও লিখতে শুরু করেছি জানো। তাই ভাবছি এবার থেকে দুজনে মিলে লেখা নিয়েই থাকব, কি বলো? বলো। আচ্ছা, ঠাকুরপোর কোনো খোঁজ নিচ্ছ না কেন? কেমন আছে সে, কি করছে? সে তার নিজের পড়াশুনো নিয়ে ভালোই আছে বিলেতে। হপ্তাখানেক আগে তার চিঠি পেয়েছিলাম। আচ্ছা, চিঠিতে আমার কথা কিছু লেখেনি? লিখেছে তো, প্রণাম জানিয়েছে। আচ্ছা, তাকে একটা টেলিগ্রাম করে জিজ্ঞেস করলে হয় না সে কেমন আছে? টেলিগ্রাম? তুমি হাসালে চারু। বিলেতে টেলিগ্রাম করতে কত হাজার হাজার টাকা খরচা হয় জানো? টেলিগ্রাম আসছি। প্রিপেড টেলিগ্রাম আছে। আমি ভালো আছি, শুধু এইটুকু? এ তো দেখছি অমল বিলেত থেকে টেলিগ্রাম করেছে। টেলিগ্রামের খরচাটা পেল কোথায়? কে পাঠালো টেলিগ্রামের খরচা? তবে কি চারু? ও ভাই, ও ভাই, ঠাকুরপো, তুমি কেন চলে গেলে? যাওয়ার আগে তুমি কেন বলে গেলে না ঠাকুরপো?
বৌঠান, আজ প্রায় 40 বছর হয়ে গেছে তুমি চলে গেছো। সংসারে তোমাকে এক এক করে সবাই সরিয়ে দিয়েছিল বলে তুমি অভিমান করে নিজেকে সরিয়ে নিয়েছো। আমার জীবনেও এক এক করে ছুটি, বেলা, রেনু, সমী সবাই চলে গিয়ে তোমার নিঃসঙ্গতাটাকে বুঝিয়ে দিয়ে গেছে আমার কাছে। আর এখন এই রানুর চলে যাওয়ায় প্রিয়জনদের প্রতি তোমার ভালোবাসার অধ্যায়টুকু মেলে ধরেছে আমার চোখে। শান্তি লাগে পায়ে পায়ে, শ্রান্তি লাগে বসে পথের তরু ছায়ে, শ্রান্তি লাগে সাথী হারার গোপন ব্যথা বলবো যারে। শুনলাম মেয়ের বাড়ি থেকে নাকি লোক এতে সাজাবার জন্যে, বড় আদিক্ষেতা। শোনো, আমরা সাজিয়ে নেবো মেয়েকে, ও সাজ মুছে ফেলো। আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। গোপন ব্যথা বলবো যারে, সেজন কোথা পথিক রাজায় আপন মনে আমারে যায় পিছে রেখে, পিছে আহা গো, বীরেন আমার হীরের টুকরো ছেলে। কেন ওই মেয়ে বিয়ে করতে গেল বলো তো? থাকতো শান্তিনিকেতনে পড়ে। তোমার খালি ভানু দাদা, ভানু দাদা, ভানু দাদা। অনেক দূরে গেছি বেঁকে, গেছি কেঁদো না, ভুলটা আমাদেরই তোমাকে ওখানে যেতে দেওয়াটা ঠিক হয়নি। আসলে বাবা মশাই তো খুব স্নেহ করেই রানুকে সাজানোর ভারটা তোমায় দিয়েছিলেন। সেখানে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা আমার ভাবনারও অতীত ছিল। আমার যখন সাজানো প্রায় শেষ হয়ে গেছে, বরপক্ষের এক পিসি এসে ফরমান দিলেন সাজ পুরো মুছে ফেলতে হবে। তিনি আবার নতুন করে সাজাবেন। নতুন করে সাজাতে হবে? কারণটা তক্ষুনি মেয়েরা জিজ্ঞেস করাতে উনি চিৎকার করে বললেন, আমি এখন শতবা হলেও একসময় তো বিধবা ছিলাম।
এসেছি বৌঠান, বলো কি বলবে। এসো এসো। বলো কি বলবে। বলবো না, শুধু দেখবো, দু চোখ ভরে দেখবো। বৌঠান, 1 মাস তোমার কাছে আসতে পারিনি, বিভিন্ন কাজে সময় পাইনি। জানি, আমি সব জানি, জানি তুমি তো শুধু আমার ঠাকুরপো নও, তুমি আমার ছোটবেলার বন্ধু। মনে আছে স্কুল ফেরত, আচার খাবার অছিলায় ছোটবেলায় ছাদে উঠতে? যাকে এখন কি বলছো বলো। এখন আমার মাথায় একটু হাত রাখো, বলো আমার বৌঠান যেন খুব শিগগিরই আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ঘুরে এবার, ঝড় এসেছে ঘুরে দূরে বাজে করুণ সুরে, বাজে করুণ সুরে। কবি, 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 বৌমনি আসছেন, বৌমনি দেখুন, বৌমনি।
এরই মধ্যে ভানু দাদাকে ভুলে গেলে? প্রায় 1.5 ঘন্টা বসে আছি শুধু শুধু রানুকে দেখব বলে। থাক থাক, তোমার জীবন পরিপূর্ণ হোক। আপনি আপনি বসুন। সকালের ট্রেনে শান্তিনিকেতন যেতে হবে। আসি আসি আসি। শুধু একটা রাত্রির ব্যবধানে রানুর সঙ্গে আমার দূরত্ব হয়ে গেছে কত শত আলোকবর্ষের। ওর চালচলন, চাউনি, দৃষ্টি সব কিছু আমূল পাল্টে গেছে। এই দূরত্ব স্বাভাবিক, কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। বৌঠান, যে দুঃসহ বেদনা নিয়ে তুমি চলে গেছো, সেই বেদনার সবটুকু ওই কাঁচা বয়সে আমার অনুভব করা শক্ত ছিল। কারণ তুমি তখন ছিলে 1 দশকেরও বেশি সময় দাম্পত্য জীবন কাটিয়ে দেওয়া এক বিদগ্ধা গৃহবধূ, আর আমি নিতান্তই সাংসারিক অনভিজ্ঞ এক 23 বছরের সদ্য যুবক। সেদিন ওই কম বয়সে আমাদের মধ্যে তৈরি হওয়া ওই ব্যবধানকে দাঁতে দাঁত চেপে তোমার সর্বসত্তা দিয়ে কেমন করে ধারণ করেছিলে, সেদিন আমি বুঝিনি বৌঠান। বোঝার কথাও নয়। তোমার মুখের সেদিনের প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি কুঞ্চন আজ আমার কাছে স্পষ্ট হয়ে উঠছে বৌঠান। এখনো নিজেরই ছায়া রচিছে কত যে মায়া, এখনো নিজেরই ছায়া রচিছে কত যে মায়া, এখনো কেন যে মিছে চাহিছে কেবলি পিছে, চকিতে
কতগুলো বছর পর শান্তিনিকেতনে এলাম। এখন আর আমি ছোট্ট রানুটি নই, এখন আমি দুটো সন্তানের মা। Now you are Lady Ranu Mukherjee. ইয়েস, অফকোর্স। আমার সন্তানদের জন্যে কবির আশীর্বাদ নিতে এসেছি। ওই তো বলতে বলতে তিনি এসে গেছেন। রানু, এই দেখো কে এসছেন। কতদিন পরে দেখা হলো। আচ্ছা, তোমরা এখানে গল্প করো, আমরা ভেতরে যাই। হ্যাঁ গো, ভানু দাদা কেমন আছেন? ওই আছেন মোটামুটি। খাবার টেবিলে দেখা হলো, কেমন রোগা হয়ে গেছেন, চুলগুলো সব পেকে গেছে, কেমন যেন চুপচাপ হয়ে গেছেন। রাত্রিরে ওর ঘরে আলো জ্বললে তখন একবার যাবার চেষ্টা করব। দেখিস জামাই আবার রাগ না করে। গান? ও তো কোনোদিন তোমার গান শোনেনি। এই অসময়। তারপর আজকে শরীরটা আমার ঠিক ভালো নেই। এই ওনার শরীর খারাপ, ওনার বিশ্রামের প্রয়োজন। আমরা এসে ওনাকে বিব্রত করছি। পরে তো সময় আছে, কথা বলা যাবে। আমরা তাহলে উঠি, বরং আপনি রেস্ট নিন। এসো। ভানু দাদা, আসি। এসো। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে হাসি দিলি ঢাকা। বুঝি এলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। বুঝি এলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়ানে আপনায় লুকায়ে, দেয়ানে ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দে, ছায়া ঘনাইছে বনে বনে।
দেখো, এমনি এমনি কি আর তোমাকে বেনারস থেকে নিয়ে এসে রিহার্সাল করাচ্ছি? 2-1 দিনের মধ্যেই তোমার বাবা মা এসে পড়বেন। তখন দেখো না, বিসর্জনের এই অপর্ণাকে দেখে একেবারে চমকে যাবেন। সত্যি, তুমি তখন অন্য বসুন্ধরাকে পূর্ণ করবে। সে বসুন্ধরার খোঁজ কি আমরা পাবো? জানি না। তুমি কখনো বুড়ো হবে না ভানু দাদা, চিরটা কাল এমনই থাকবে। আর আমিও তোমার শান্তিনিকেতনে সব সময় ঘুরে বেড়াবো, অপর্ণার মতো। পুরাতনের চরিত্রটা হলো যক্ষপুরীর এক রাজা, সেটা হব আমি। তাই দেখিয়াছি, কাঙাল যেজন তাহারও কাঙাল তুমি। যে তোমার সব নিতে পারে, তারে তুমি খুঁজিতেছ জানো। আমি কিন্তু চিরটা কাল জয়সিংহ করতে আসবো না। আমার উপর রাগ করেছো ভানু দাদা? ঠিক করে কথা বলছো না। রাতে ওকে জোর করেই নিয়ে এসেছিলাম। একা এলে যদি কোনো কথা ওঠে। আমি সবই বুঝি রানু, সব বুঝি। ভানু দাদা, ভুল হয়ে গেছে। দুঃখ জাগানিয়া কাকে বলে তা আমি এখন স্পষ্ট। যুগে 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 বুঝি আমায়
চেয়েছিল সে, সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। বৌঠান, রানুর মতো স্নেহাস্পদ কাউকে দূরে সরিয়ে দেবার যে কষ্ট, আমি দূরে সরে যাবার পর সেই সমতুল অন্তর্দাহ সেদিন তুমি প্রাণপণে সহ্য করেছ। সেদিন তোমার সেই নিষ্পাপ ব্যথাকে আমি ছুঁতে পারিনি বৌঠান। তোমাকে জীবদ্দশায় কোনোদিন ভুলতে পারিনি, একথা যেমন সত্য, আমার জীবনে নতুন করে যেই আসুক আর যার সঙ্গেই আমার নতুন করে সখ্যতা গড়ে উঠুক, প্রকারান্তরে তুমিই আসো আমার কাছে বৌঠান। শত রূপে, শত আঙ্গিকে শুধু তুমিই আসো, এ কথাও তেমনি সত্য।